কিছুটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ক্যামেরার সামনে উপস্থিত হলাম। এমনিতে আমার ব্যক্তিগত জীবনে এবং একাডেমিক জীবনে প্রচণ্ড রকমের চাপের মধ্যে আছি। এখন ভিডিও বানানোর মতন যে খুব মুড অথবা সময় আছে তা না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ঢুকতে পারতেছি এমনও না, কিন্তু যতটুকু ঢুকতে পারি তখন মনে হয় যে আমরা কেমন জানি একটা শুয়োরতন্ত্রে মানে সরে আসছি আর কি। শুয়োরতন্ত্র বলতেছি এই কারণে যে ইভেন যদি আমরা জুলাই আগস্টের কথাই বলি অথবা তার আগের অবস্থার কথাই বলি, জিনিসটা অনেকটা এরকম দাঁড়ায় গেছে যে আমাদের আসলে নিজেদের একটা দল আছে বা মত আছে, সেই জিনিসটাকে বাদ দিয়ে বাকি সবার মত এবং সবার দল হচ্ছে একেবারে ইরেলেভেন্ট। তাদের জন্য যে কোনো উপায়ে যে কোনো পদ্ধতিতে যে কোনো কিছু করা জায়েজ হয়ে গেছে আর কি। কারণ আমি যেটা দেখলাম যে আওয়ামী লীগের যে মেন্টালিটি, যে জুলাই তারা চোদে, তারা হ্যাশট্যাগ চালায় যাচ্ছে, সেটা তারা যে এভাবে বলতেছে তার অর্থ কি যে তারা আসলে আওয়ামী লীগের দিকে বেশি ঝুঁকে পড়তেছে, বাংলাদেশের দিকে না। এবং অনেক লোকজনকে আমি দেখি যারা বিশেষ করে এখন বিভিন্ন জায়গাতে ক্ষমতা বা বিভিন্ন পদে বসে আছে, এনসিপি বলেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোক যারা এখন পদ থাক অথবা না থাক, তাদের কথা বলেন। তারা যখন জুলাইয়ের আগে যেরকম তারা বাংলাদেশের পক্ষে কথা বলতো, এখন কিন্তু তারা বাংলাদেশের পক্ষে কথা বলতেছে না। এখন তারা প্রত্যেকটা জিনিসকে ওই যে মানে পার্টির দিকে নিয়ে যাচ্ছে। তো এইটা কেমনে হইল? এটা তো আমি বুঝলাম যে যারা রুটি হালুয়া পায় তারা কথা বলবে কিছু তার দলের জন্য। এখন ব্যাপারটা এরকমই আমরা ধরে নিতাম সব সময় যে আওয়ামী লীগ হচ্ছে রুটি হালুয়ার ভাগ পাচ্ছে যারা, অথবা যারা পাইতো এখন আর পাচ্ছে না, এদের মধ্যে এই টেন্ডেন্সি আছে যে তারা এখন জুলাই চোদে। এটা ঠিক আছে যে তাদের তো একটা স্বার্থের জায়গা আছে। যেমনটা আমি একটা খুবই ডিস্টিংশন করি যে একটা ছিনতাইকারী বা একটা গাঁজাখোর, ধরেন তার গাঁজা খাওয়ার টাকা নাই, তাই আমাকে মোহাম্মদপুরের একটা গলিতে ধরলো, ছুরি দিয়ে ধরলো, ধরে আমার ছুরি মেরে ফেললো, তারপর আমার মানি ব্যাগটা নিয়ে গেল, পাইলো 200 টাকা। আপনি ভাবতে পারেন যে আহারে বেচারা 200 টাকার জন্য মেরে ফেললো, কিন্তু আমি এখানে একটা জাস্টিফিকেশন দেখি যে ঠিক আছে, এটা তাও আমি কম্প্রিহেন্ড করতে পারি, মানে এটা একটা খারাপ কাজ, অন্যায় এবং এ ধরনের জিনিস কারোর জন্যই কাম্য না, কিন্তু আমি বুঝতে পারি যে কেন ওই ছেলেটা এসে আমাকে ছুরি মারছে, কারণ ওর তো গাঁজা খাওয়ার টাকা নাই, ও তো গাঁজা খাওয়ার জন্য টাকাটা নিয়ে গেছে আমার কাছ থেকে, বোঝা যাচ্ছে জিনিসটা। কিন্তু একজন যখন ইসলামিক জঙ্গি এসে আমার কোপ দিয়ে ফেলে, যেখানে তার ধারণা কি, তার বিমূর্ত ধারণা মুহাম্মদের গায়ে কোনো কথা লাগছে, অথবা তার বিমূর্ত ধারণা সে জান্নাতে যাবে, অথবা তার বিমূর্ত আল্লাহ তাকে একটা কিছু করতে বলছে, এবং সে আমাকে ছুরিটা যে মারলো, সে কিন্তু 200 টাকাও পাইলো না, যেটা আসলে একটা প্র্যাকটিক্যালিটি আছে। তার মানে কি, আমি মরলাম হুদাই, কোনো কারণ ছাড়া মরলাম আর কি। আদর্শগত জিনিসগুলোর প্রবলেম হচ্ছে এই জায়গাতে যে আমরা দেখতেছি যে এখানে আসলে আমাদের যে পুরা জিনিসটা মানুষটা বললো বা করলো, যেমন ধরেন যে জুলাই চুদেশে সে যদি রুটি হালুয়ার ভাগ পায়, তাহলে আমরা বুঝি যে ঠিক আছে, রুটি হালুয়ার জন্য সে জুলাই চুদতেছে বা অস্বীকার করতেছে। বাকি যারা আছে তারা হচ্ছে ইসলামিক জঙ্গির মতন, তার একটা বিমূর্ত ধারণা আছে। তার বিমূর্ত ধারণাটা কি, যে জুলাই আগস্টে ছাত্ররাই নাকি গুলি করে অন্য ছাত্রদেরকে মেরে ফেলছে, যেটা কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। আপনি আজকে প্রমাণ নিয়ে আসেন, আমি সেটা নিয়ে আলোচনা শুরু করতে পারি। আমি তো আলোচনা শুরুও করবো না, কারণ কোনো প্রমাণ নাই। তো তারা কিছু ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করে যেখানে থানা থেকে অস্ত্র লুট করে জনগণ অস্ত্র নিয়ে যাচ্ছে। এটা তো প্রমাণ না যে ওই অস্ত্র দিয়ে ছাত্রকে গুলি করা হচ্ছে, কারণ গুলির ঘটনার আগের টাইম লাইন তো ম্যাচ করতে হবে আপনার। কিন্তু আমাদের কাছে অসংখ্য ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ একই ফ্রেমের মধ্যে গুলি করলো, নিরস্ত্র লোকজন দাঁড়ায় আছে, একজন নিরস্ত্র লোকজনের মধ্যে একজন ঠাপ করে পড়ে গেল, তার মনে ওই পুলিশের খুনটা করছে। আচ্ছা ঠিক আছে, যদি আওয়ামী লীগ বলতে চায় যে না আসলে ওই পুলিশটা কিন্তু পুলিশ না, এটা ওরা প্রমাণ করতে চাইছে যে পুলিশের ইউনিফর্ম নাকি চুরি হয়ে গেছে, সেই ইউনিফর্ম পরে নাকি মানুষজন গুলি করে বেড়াচ্ছিল। আচ্ছা ধরে নিলাম যে আপনার ক্লেম যদি সত্য হয়, তাহলে আপনি একটা প্রমাণ দেখান, একটা ইনভেন্টরি মিসিং দেখান, অথবা এমন কোনো মানুষজনকে নিয়ে আসেন যারা এটা জানতো। আর 15 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের 15 থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত তো পুলিশের ফুল কন্ট্রোল ছিল। এমন না যে হচ্ছে তখন সরকার 15 তারিখে পড়ে গেছে, তারপর পুলিশের জামা পরে বাকিরা গুলি করে বেড়াচ্ছে। যখন মানুষ পুলিশের ভিতরে যদি কেউ পুলিশের জামা চুরি করে, মানুষকে অন্যান্য জায়গাতে পুলিশ সেজে যদি গুলি করে, তাহলে পুলিশ সেটা জানবে না? পুলিশকে কি আপনার ভোদাই মনে হয়? বাংলাদেশ পুলিশ কিন্তু খুবই স্ট্রং একটা সংগঠন ছিল, খুবই স্ট্রং একটা এন্টিটি। তাদের ডকুমেন্টেশন, তাদের কার্যক্রম, প্রফেশনালিজম সব কিছু
অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল পর্যন্ত খুবই স্ট্রং। সুতরাং এখানে আসলে ইউনিফর্ম চুরি করে মানুষ ওই ইউনিফর্ম পরে বাকিদেরকে গুলি করছে, এইটা একটা বিশাল অ্যালিগেশন। এটার বিরুদ্ধে এটার পক্ষে যদি আপনি শক্ত প্রমাণ না দেন, আমি কোনো দায়বদ্ধ না আপনার কথা শুনে আপনার মুখের কথা বিশ্বাস করতে, কারণ নেত্রী বলেছেন না। এরকম অনেকগুলো গাঁজাখুরি যুক্তি আওয়ামী লীগ দেয় বা দিচ্ছে গত কয়েকদিন ধরে। এরকম অনেক যুক্তি আছে যার মধ্যে আমি কোনোটাতেই কোনো ধরনের স্লাইটেস্ট এভিডেন্সও দেখি নাই, কারণ মুখের কথা তো আমি বিশ্বাস করবো না। বাট পুলিশ গুলি করে মানুষ মেরে ফেলতেছে, সেটার পক্ষে প্রচুর প্রমাণ আছে। এখন আপনার শেষ খড়কুটো হইতে পারে যেসব পুলিশরা গুলি করেছে তাদের ভিডিও ফুটেজ নিয়ে আসেন এবং তাদের চেহারা, তাদের বাপ মায়ের নাম, 14 গোষ্ঠীর নাম লিখে তাদেরকে দেখান যে তারা আসলে সাংগঠনিকভাবে জামাতে ইসলামের লোক ছিল অথবা বিএনপির লোক ছিল, তারা স্যাবোটেজ করতে পুলিশের ভেতরে থাকা জামাত বিএনপির লোকজন গুলি করে দিছে। এটাও যদি দেখাইতে পারেন তাও একটা ক্রেডিবল আলোচনার জায়গা হইতে পারে। আমার আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের মানে যুক্তির ওপরে গিয়ে কোনো বাড়তি বিদ্বেষ নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে আমার যতটুকু রাগ আছে সেটা তাদের কর্মকাণ্ডের জন্য আছে। আপনি কাজ করছেন খারাপ, আপনার ওপর মানুষ রাগ করবে না তো কি কোলে তুলে রাখবে? এখন যদি আপনি বলেন যে না, আপনারা আমাদেরকে ভুল বুঝতেছেন, কাজটা আমরা করি নাই, তাহলে প্রমাণ দেন, তাহলে দেখান যে যেসব পুলিশ গুলি করছে তারা বিএনপির লোক, শিবিরের লোক। তা তো দেখাইতে পারেন নাই এখন পর্যন্ত, 1 বছর হয়ে গেছে। দেখান যে তারা আসলেই কোনো কিছু চুরি করছে, দেখে এটা হয়েছে, ইউনিফর্ম চুরি করছে, অথবা দেখান যে ছাত্ররা কাউকে কোথাও গুলি করছে, ভিডিও ফুটেজ দেখান, বা যারা আন্দোলনে ছিল তাদেরকে দেখান তারা সাক্ষ্য দিচ্ছে। কিছুই দেখাতে পারবেন না, আপনার মুখের কথা আমাকে বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগ করে না, এটা অন্যরা করছে, মানুষকে অন্যরা মারছে। তো এই যে ন্যারেটিভ প্রচার করার চেষ্টা দেখলাম যে যারা আন্দোলন করছে তারাই নাকি সাধারণ মানুষদেরকে গুলি করে করে মারছে, এটা তো পুরো বাতাসে বলে বারবার একটা মিথ্যা কথা 100 বার বললে এটা সত্য হবে? আপনি প্রমাণ দেখাতে পারলেন 1 বছরের মধ্যে? কোনো প্রমাণ নাই। কয়েকজন সাধারণ মানুষ অস্ত্র নিয়ে দৌড়ে যাচ্ছে, থানা থেকে লুট করছে, এটা কোনো প্রমাণ হইল? কারো হাতে বিশাল একটা বন্দুক আছে, তার মনে প্রমাণ হইলো যে সে গুলি করছে? বন্দুক তো অনেকগুলো লুট হয়েছে থানা থেকে, তো আমরা জানি, এটা তো প্রমাণ না। ওই বন্দুক দিয়ে গুলি করা হয়েছে কিনা সে প্রমাণ কই? সেই প্রমাণ কিন্তু আপনারা দেখান নাই। কিন্তু আমি যেটা বললাম, অন দ্য কন্ট্রারি, অন্য সাইডের অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ফুটেজ আছে, আমার পরিচিত লোকজন আছে যারা দেখছে পুলিশ গুলি করছে, পাশের একজন গুলি খেয়ে পড়ে গেছে। এটা তো এত ছোট ঘটনা না যে আপনি আসলে শাক দিয়ে মাছ ঢাকবেন। এখন এই সব বিং সেড যে আসলে আমাদের সুরগিটা দেখেন, সুরতন্ত্রটা শুধু আওয়ামী লীগের আছে তা না, সবারই আছে, সেটাই আমি বলার চেষ্টা করতেছি। এই জন্য আমার খুব খুব বাজে লাগতেছে জিনিসটাকে। ধরেন যে যেসব আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনারা মারলেন এরপরে, মানে 5ই আগস্টের পরে শুধুমাত্র আওয়ামী লীগ করা দেখে মেরে ফেলছেন, এটার বিরুদ্ধে আমি কথা বলি নাই। আগস্ট মাস থেকে তো বলতেছি যে আপনি শুধুমাত্র আওয়ামী লীগ করে দেখে কাউকে মেরে ফেলা তো দূরের কথা, মামলাও দেওয়া যাবে না। স্রেফ আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের মানে নেতা ছিল বা আওয়ামী লীগের হয়ে ইলেকশন জিতছে, ইলেকশন ভুয়া হইতে পারে, সে কিছু একটা ছিল আওয়ামী লীগের, দ্যাট ডাজ নট নেসেসারিলি মিনস যে সে একজন ক্রিমিনাল, সে একটা ফৌজদারি অপরাধ করছে। ধরেন যে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে আপনি একটা মানুষ, আপনাকে হচ্ছে আওয়ামী লীগ বললো কি যাই আপনারা নমিনেশন দিছে, আপনি ওই এলাকায় নির্বাচন করেন, আপনি ওখানে নির্বাচন করতে গেছেন। এখন সাধারণত আমরা জানি যে নির্বাচনের নমিনেশনটাও অনেক জায়গাতে দেওয়া হয়, টাকা দিয়ে কিনে নেওয়া হয়, যেটাও হয়তো একটা অপরাধ, যেটাকে আপনি প্রমাণ করতে পারলে। কিন্তু এগুলা যেহেতু প্রমাণ করার আগ পর্যন্ত আপনি তাকে জুলাই হত্যার জন্য তো মামলা দিতে পারেন না। আপনি তো আদালতকে একটা মানে জোক বানাই ফেলতে পারেন না, যেটা বানাই ফেলছেন। এটা নিয়ে আমি আগস্টেই কথা বলছিলাম, অক্টোবরে আবার কথা বলছিলাম যে আমরা বাংলাদেশের আদালতকে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আগে যেরকম একটা জোক ছিল, এখন এটাকে আমরা জোকই বানাই রাখছি যে একজনকে ভাল লাগে না, সে আওয়ামী লীগ করতো, তার নামে আমরা মামলা দিয়ে দিলাম জুলাই আগস্টের হত্যার। মামলা কি ফাইজলামি নাকি? আবার পুলিশ ওটা নিচ্ছে কেন? পুলিশের তো মামলা দিলেই নেওয়ার কথা না, পুলিশের নেওয়ার কথা কাগজটা নিবে, তারপর সে প্রাথমিক তদন্ত করবে, কিছু না পাইলে রুল আউট করে দিবে, মানে ওটা নাই, ওটা যেন নেভার এক্সিস্টেড। তারা কিন্তু ওই মানুষটাকে যে বিরক্ত করবে না, কিন্তু পুলিশ তা করতেছে না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা সবসময় আওয়ামী লীগ যা করছে সেটা হচ্ছে বাংলাদেশিদের চরিত্র, সেটা আমরা জানি। কিন্তু আপনি আন্দোলন করার সময় বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা আসলে ভিন্ন কিছু করব, তারপর আপনি সে একই প্রতিশ্রুতিতে চলে যাচ্ছেন কেন? কেন আওয়ামী লীগকে বা যেসব পুলিশকে 5ই আগস্টের পরে যেসব পুলিশ হত্যা করা হয়েছে, এটা তো আর রুলস অফ এনগেজমেন্টের মধ্যে পড়ে না। 5ই আগস্টের আগে তো সেলফ ডিফেন্স, 5ই আগস্টের পরে কি? তখন তো পুলিশ আপনাকে যদি গুলি না করতে আসে, আপনি পুলিশকে কেন মারতে যাবেন? এই জিনিসগুলোর বিচার তো হইতে হবে। কিন্তু এটা হয়তো আমি তখন একবার বলছিলাম আগস্টে অক্টোবরে এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝখানে কোনো একটা সময় আমি এগুলো নিয়ে 2-3 বার কথা বলছি যে হয়তো এই সব নিয়ে কথা বলার মতন সময় এটা না, তবে এই বিচারগুলো হবে।
হবে, কিন্তু এমন না যে এগুলো সব মাফ হয়ে যাচ্ছে, মানে অভ্যুত্থান করছেন বলে সব মাফ না। গণ অভ্যুত্থানের মধ্যে আপনি সঠিক পক্ষে ছিলেন, এটার অর্থ এই না যে আপনার সব কাজ সঠিক হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলি, 2019 সালে আমার একটা বই আছে যেটার নাম হচ্ছে ছারপোকা, দ্য ব্যাটল অফ মহেন্দ্রপুর। আপনারা যদি পারেন এই বইটা পড়বেন, দেখবেন যে ওইখানে 2019 সালে আওয়ামী লীগের পিক টাইম, কিন্তু আওয়ামী লীগের পিক টাইম নাকি জামাতের পিক টাইম এটা দেখে তো আমি কথা বলি নাই, বলবো না। তখন আমি কিন্তু ওইখানে দেখাইছি যে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধ করতে পারে কিভাবে কিভাবে, এবং যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধ করছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো আমি এটা বলার কারণে আওয়ামী লীগের অনেক লোকজনের খুব মেজাজ খারাপ হয়েছে যে আপনারা জামাতের ন্যারেটিভ কেন প্রচার করতেছেন। না, আপনি বইটা পড়েনই নাই। বাট আমার পয়েন্ট হচ্ছে যে যদি মুক্তিযোদ্ধা সঠিক পথে ছিল, সঠিক পক্ষে ছিল, মানুষজনের ওপর যে নির্মম অত্যাচার গণহত্যা চলতেছে তার মধ্যে তারা বন্দুক তুলে নিয়ে সঠিক কাজ করছেন, কিন্তু সঠিক পক্ষে থাকার কারণে তার সমস্ত কাজ কিন্তু জায়েজ হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা ডিফারেন্ট ইনসিডেন্টসকে ডিফারেন্টলি বিচার করতে হবে। অ্যান্ড অফকোর্স কিছু কিছু বিচারিক ব্যবস্থার সময় কনটেক্সট জরুরি। সুতরাং যদি তারা এমন একটা জায়গাতে এমন একটা কাজ করে যেটা সাধারণ সময়ে মানবাধিকার লঙ্ঘন কিন্তু যুদ্ধের সময় নয়, তাহলে কিন্তু তার কোনো শাস্তি হবে না, বিচার হবে না। কিন্তু এমন এমন কাজও মুক্তিযোদ্ধারা করছেন যেটা ইভেন যুদ্ধের সময়ও মানবাধিকার লঙ্ঘন। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমি কথা বলেছি এর আগে বা সামনে আরও বলবো, তখন কিন্তু জামাতের পোলাপান খুশিতে নাচছে কিনা আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের লোকজন মন খারাপ করছে। এখন বলেন যে এই কথাগুলো বলার পেছনে আসল ট্রিগারটা কি কাজ করছে আমার? মানবাধিকার যে একটা অফিস দেবে বাংলাদেশে জাতিসংঘ, সেই অফিসের বিরুদ্ধে মানুষজন অনেক কথাবার্তা দেখতেছি। এটার পিছনে আমি যেটা সাইকোলজিটা বুঝলাম সেটা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের বিরোধী পক্ষ অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন করে ফেলছে অলরেডি, তাদের এই ধরনের জিনিসগুলো নিয়ে একটা চুলকানি আছে, একটা ভয় আছে। তাদের ধারণা হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ আমাদের সাথে অত্যাচার করছে এক সময়, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, যুদ্ধ করছি, তখন আবার আমরা অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন করব, সেগুলো আবার বৈধ। আসলে কিন্তু তা না। আমি একটা জিনিস যেটা বুঝি যে বাংলাদেশের ভেতরে থাকা মানুষরা যারা বাংলাদেশে বাস করে সরাসরি আওয়ামী লীগ দিয়ে ক্ষতিগ্রস্ত, অথবা আমি যেরকম ইসলামিক দলগুলো দিয়ে আমি ক্ষতিগ্রস্ত। এজন্যই আমি আওয়ামী লীগে ভোট দিতাম যদি আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতো 2014 সালে। আমি আওয়ামী লীগে ভোট দিতাম যদি আওয়ামী লীগ 2018 সালে সুষ্ঠু নির্বাচন করত। আমি আওয়ামী লীগে ভোট দিতাম যদি আওয়ামী লীগ 2024 সালে সুষ্ঠু নির্বাচন করত। কারণ আমার মতাদর্শ, আমার রাজনৈতিক যেই মতবাদ সেটা আওয়ামী লীগের সাথে অ্যালাইন করে। কিন্তু আমি ক্ষতিগ্রস্ত কার দিয়ে হয়েছি? ইসলামিক দলগুলোর দিয়ে। তারা আমাদের উপর জুলুম করছে, তাদের অত্যাচারে আওয়ামী লীগের ক্ষমতাতে থাকা অবস্থাতেও শান্তিমতো কথা বলা যায় নাই, লেখা যায় নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা কঠিন ছিল, ইসলামিক দলগুলোর মতবাদের বিরুদ্ধে কথা বলাও কঠিন ছিল। সো আমি ইসলামিক দলদের দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার যারা ইসলামিক দল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের দিয়ে, আওয়ামী লীগের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এইখানে আপনারা খেয়াল করে দেখেন, এই দুইটা পক্ষ যে ক্ষতিগ্রস্ত হলাম কারো না কারো কাছ থেকে, আমার মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে ওই সময়ের মধ্যে, এবং আমার মানবাধিকার শুধু আওয়ামী লীগ লঙ্ঘন করে নাই, আমার মানবাধিকার আওয়ামী লীগও লঙ্ঘন করছে, জামাত ইসলামের মতন দলগুলো লঙ্ঘন করছে। আবার যখন জামাত ইসলামের উপর যখন মানবাধিকার লঙ্ঘনের কাজ হয়েছে সেটা হয়তো আওয়ামী লীগ করছে। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আওয়ামী লীগ আর জামাত ইসলামের ভিতরে তো মতবাদের বিস্তর পার্থক্য, এবং যারা বাংলাদেশে অলরেডি বাস করে তারা এত কাছে এই জিনিসগুলার, তারা মাইর খাইতে খাইতে যে দলের কাছ থেকে নির্যাতিত হচ্ছে, যেমন আমি ইসলামিক দলগুলোর কাছ থেকে নির্যাতিত হচ্ছি। সুতরাং আমার সামনে যদি এরকম খবরও আসে যে ইসলামিক দলের কেউ একজন নির্যাতিত হচ্ছে, আমার ব্রেইন বাই ডিফল্ট ওটাকে ব্লক করে দিবে। হয়তো আমি স্ক্রল করে চলে গেছি, আমি খেয়ালই করি না এই জিনিসটা। কিন্তু যদি আমি দেখি যে আরেকজন মানুষ আমার মতন ইসলামিক দলগুলোর দ্বারা নির্যাতিত হচ্ছে, ওইটা আমার ব্রেন রেজিস্টার করবে, ইমিডিয়েটলি পিক করবে, এবং আমি ওটা নিয়ে হাউকাও লাগাই দিব। অন দ্য কন্ট্রারি, যখন দেখবেন যে একটা জামাত ইসলামের সমর্থক, ইসলামিক লোক যখন দেখে যে তার মতো একটা লোককে অত্যাচার করা হচ্ছে বা তার মতো একটা লোকের সাথে খারাপ কিছু হয়েছে, সে ওইটাকে তার ব্রেন রেজিস্টার করে। সে যখন দেখে আমাকে অত্যাচার করা হয়েছিল, তখন সে ভাবে যে শাহবাগী, এরা নিশ্চয়ই কিছু টাকাম করছে, তাই ভাবে স্ক্রল করে চলে যায়। তাই আমাদের মাথায় এটা আসে না যে আসলে আমাদের মতো লোকদের উপরে আমাদের মতো হওয়া নির্যাতনগুলোর বাইরেও অন্যান্য নির্যাতন আছে যেগুলো করা যাবে না, যেগুলো আন্তর্জাতিক মানুষদের চোখের সামনে পরিষ্কার ধরা পড়ে। একজন লোক যদি ইংল্যান্ড থেকে আসে, সে কিন্তু আওয়ামী লীগের শাসনেও বাস করে নাই, সে ইসলামিস্টদের ভয়ে বাস করে নাই। সে খালি চোখে তাকায় দেখতে পাবে যে এখানে এই জিনিসগুলো আওয়ামী লীগের লোকদের সাথে অত্যাচার হয়েছে, এগুলা পুলিশের সাথে খারাপ হয়েছে, এগুলা হচ্ছে
যারা অ্যান্টাই আওয়ামী লীগ তাদের সাথে খারাপ হয়েছে, এবং সে কিন্তু 3 পক্ষকেই ধরে বিচার করতে বসবে। তখন এনসিপির লোকজন বলবে যে আই হাই, এখন আমাকে বিচারের কাঠগড়ায় তুলে ফেলতেছে কেন? কারণ আপনি এনসিপি বা আপনি অ্যান্টাই আওয়ামী লীগ একটা সিচুয়েশনে 20 বছর 30 বছর বেঁচে থেকে আপনার ওই বায়াসটা এত গাঢ় এত গভীর হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন না যে আপনিও মানবাধিকার লঙ্ঘন করে ফেলতেছেন। সো এই জন্য যখন মানবাধিকার লঙ্ঘন কমিশন বা এরকম একটা জাতিসংঘ যখন একটা অফিস বসাতে চায় এই বিষয়ক, ওনাদের ট্রিগার হয়ে যায়। ওনারা বলতে চায় দেখো দেখো আমেরিকা বা অন্যান্য দেশ হচ্ছে এখানে আমাদের নাক গলাবে তাই বসাচ্ছে না। সব জায়গাতে ষড়যন্ত্র খোঁজার তো কোনো দরকার নেই। মানে ইন সাম সেন্স যে পৃথিবীর প্রতিটা জিনিসই ষড়যন্ত্র, প্রত্যেকটা কথার পিছনেই মানুষের নিজস্ব এজেন্ডা থাকে, নিজস্ব দূরভূসন্ধি থাকে, বাট সেটা তো আমরা বাই ডিফল্ট নিপাতনে সিদ্ধ এগুলা। মানে যখন একটা আওয়ামী লীগের নেতা কিছু একটা বলবে, সে মুখটা খোলা মানে সে ষড়যন্ত্র করতেছে, কারণ তার তো একটা এজেন্ডা আছে। সে যা বলতেছে সবসময় সেটা মিন করতেছে না। একটা জামাতের একটা ছেলে যখন মুখ খোলে তখনও সে যা বলতেছে পুরোপুরি সবসময় মিন করে না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথাই ষড়যন্ত্র। এই জন্য কোনো কিছুকে ষড়যন্ত্র বলতে হয় না, কারণ ষড়যন্ত্র খোঁজা কোনো দরকার নেই। যখন একটা জিনিস ঘটতেছে তখন সেটাকে ওইটার মেরিটেই নেওয়া উচিত, যে এই জিনিসটা এখানে এই অফিসটা খুলছে তার মানে সে মানবাধিকার দেখবে। আর মানবাধিকার দেখতে গেলে যদি দেখা যায় যে এনসিপির লুঙ্গি খুলে যাচ্ছে, তাহলে সেটা ষড়যন্ত্র কেমনে হইল? যদি মানবাধিকার দেখতে গিয়ে যদি আমেরিকার কোনো একটা ভদ্রলোক কোনো একটা সিদ্ধান্ত এখানে ইমপ্লাই করার চেষ্টা করে যেটা মানবাধিকারকে রক্ষা করতে পারবে বা উন্নত করতে পারবে, তাহলে সেটা ষড়যন্ত্র কেমনে হইল? যদি সেটা একটা যুদ্ধ পরিস্থিতিতে কোনো একটা দেশকে নিয়ে যায়, তাতেই বা ষড়যন্ত্র কিভাবে হলো? কারণ আপনার যে সবসময় সব কিছু যে কথা দিয়ে হবে, মাঝে মাঝে যুদ্ধ লাগবে না, তা তো না। আমি সব কিছুকে একদম ফেয়ারলি কোনো ধরনের বায়াস ছাড়া দেখতে চাই। অর্থাৎ যেখানে আমি যুদ্ধ হইলে খারাপ, যুদ্ধ না হইলে ভালো, আমেরিকা নাক গলাইলে খারাপ, আমেরিকা নাক না গলাইলে ভালো, ভারত নাক গলাইলে খারাপ, ভালো নাক না গলাইলে ভালো, এরকম কোনো কথা নাই। প্রতিটা দেশই প্রতিটা পক্ষই নিজেদের মতন করে নাক গলানোর চেষ্টা করতে পারে। আমি দেখব শুধু মেরিটটা, অর্থাৎ এই জিনিসটা ঘটার আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি, ধরা যাক নারীর স্বাধীনতা। নারীর স্বাধীনতা কি বাড়লো নাকি কমলো? যদি নারীর স্বাধীনতা বাড়ে, সেটা আমেরিকায় নাক গলাইছে দেখে বাড়ছে, ভারত নাক গলাইছে দেখে বাড়ছে, নাকি রাশিয়া নাক গলাইছে থেকে বাড়ছে, সেটা আমার দেখার বিষয় না। যদি এখানে একটা ক্রাইসিস সলভ হয়, সেটাতে আমেরিকা নাক গলাইছে থেকে হয়েছে নাকি মানে বিএনপি নাক গলাইছে থেকে, আমার কি তাতে আসে যায়? এবং যখনই কেউ নাক গলাবে সে তো তার স্বার্থ রক্ষা করবেই, করুক, আমারটা আমি পাইলেই তো হয়েছে। এটা তো রাজনীতি। রাজনীতি হচ্ছে যে আসুক মঙ্গল গ্রহের প্রাণীরা এসে এখানে নাক গলায়, যেটা আমি চাচ্ছি সেটা যদি হয় তাদের নাক গলানোর কারণে, নাক গলাক। এখন মঙ্গল গ্রহের প্রাণীদের হয়তো লোভ হচ্ছে যে বাংলাদেশ থেকে 20 মন ঘাস নিয়ে যাবে, তো নিয়ে যাক ঘাস। ঘাস তো আমার কনসার্ন ছিল না, ঘাস কখন আমার কনসার্ন। যেটা আমার কনসার্ন না সেটাতে যদি ওর কনসার্ন থাকে, ও নিয়ে যাক। যদি কনফ্লিক্ট করে আমরা হাফওয়েতে মিট করব। যদি এসে বলে যে না দেখো তোমাদের ঢাকা থেকে অর্ধেক বিল্ডিং তুলে নিয়ে যাবো আমরা, এটা আমাদের ইচ্ছা। এখন আমি দেখলাম যে আচ্ছা আমার ড্রব্যাক হচ্ছে যে ঢাকা থেকে এলিয়েনরা বিল্ডিং তুলে নিয়ে যাচ্ছে, তো আমাদের প্রপার্টির ক্ষতি হবে, ওরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে যাবে। কিন্তু একই সাথে আমার দরকার যে বাংলাদেশের নারীদের মানে কিছুটা হলে অধিকার ফেরত দিতে হবে। এভাবে সারা জীবন চলতে পারে না। তখন আমরা হাফওয়েতে মিট করবো। আমরা বলবো আচ্ছা ঠিক আছে, দেখো ভাইয়ারা, তোমরা একটা কাজ করো, ঢাকা থেকে তোমরা 25% বিল্ডিং তুলে নিয়ে যাও, আর তোমাদের যে এজেন্ট আছে সেটা কাজ করতে আমরা পাশাপাশি কাজ করি, আমরা একজন আরেকজনকে হেল্প করি। এইভাবেই বিশ্বে রাজনীতি চলে, এভাবেই বিশ্বে একসাথে কাজ চলে। এই বর্তমান পৃথিবীতে এখন কোনো একটা বর্ডারের মধ্যে আসলে কারো সার্বভৌমত্ব কেড়ে নেওয়া যায় না। যতদিন পর্যন্ত বর্ডার ইনট্যাক্ট আছে এবং একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি আছে, অর্থাৎ যখন আমেরিকা এসে ঢুকে আপনি তার সাথে কো এক্সিস্ট করে কাজ করতে পারেন, যখন ভারত ঢুকে তখন ভারতের সাথে কো এক্সিস্ট করে কাজ করতে পারেন, ততক্ষণ মধ্যে আপনার সার্বভৌমত্ব সম্পূর্ণ অটুট আছে। এখন ভারত ঢুকে কি আর আপনাকে মানে আপনার দেশের লোকজনের জন্য ভালো হয় এমন কাজ করবে? মাগ না। সে হয়তো কিছুটা চায়, সে যেটা চায় তাকে সেটা দিতে হবে। বাট আমরা এমন একটা পর্যায়ে যে দিব যেখানে আমাদের দুই পক্ষেরই লাভ হচ্ছে, উইন উইন সিচুয়েশন হচ্ছে। এটাকে দেশ বিক্রি করা তো বলে না। তো মানুষজন কেন এগুলো কথা বলতেছে? কারণ ওই যে আমরা এখন একটা শিওর তন্ত্রে ঢুকে পড়ছি। আমরা সবাই শিওর আমি মানবাধিকার লঙ্ঘন করব, আওয়ামী লীগের সেটাতে কোনো দোষ নাই। এখন ওই জাতিসংঘের সামনে ধরলে আমি কানবো। আবার আওয়ামী লীগ যে করে সে জুলাইকে জুলাই চুদি বলবে, কারণ সে আওয়ামী লীগ, সে অন্যদের মানবাধিকার নষ্ট করছে, এটা নিয়ে তার কোনো দোষ দেখতে পাচ্ছে না। এগুলো থেকে বের হইতে হবে। বাংলাদেশি হিসাবে আমাদের প্রত্যেকটা এন্টিটির মানবাধিকার লঙ্ঘনকে একইভাবে দেখতে হবে, নাকি আলাদাভাবে দেখার সুযোগ আছে? আপনারা বলেন। এখানে এই যুক্তিতে লাভ নাই, 71-এর চেতনার কথাও বলেও লাভ নাই, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেও লাভ নাই, আবার অন্য পক্ষে যখন বলে ইসলামের কথা বলেও লাভ নাই, শরিয়াতের কথা বলেও লাভ নাই, বাংলাদেশের সমাজের বাস্তবতা বলেও লাভ নাই। এগুলা সবই আপনাদের নিজস্ব মতবাদ, এগুলো আপনাদের বায়াস।
এগুলার ঊর্ধ্বে যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। আমরা আওয়ামী লীগের হাতে এবং ইসলামিক দলগুলোর হাতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি। ৭১ সালের পর থেকে এগুলাই চলতেছে। এখন ভালো কথা, আওয়ামী লীগ আর মানবাধিকার লঙ্ঘন করতে পারতেছে না। ওই যে যেটা বলছিলাম যে বাংলাদেশে দুইটা প্রবলেম, এখন বাকি আছে ইসলামিক দলগুলো মানবাধিকার লঙ্ঘন করতেছে। এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না, চাইবেন না, জাতিসংঘ আসলে মন খারাপ করবেন, এগুলো তো করা যাবে না। তার মানে আমরা সবাই শুয়োরতন্ত্র চালাচ্ছি। আমার ধরনের মানবাধিকার লঙ্ঘন আমার ভালো লাগতেছে, এগুলো থেকে আমাদের বের হইতে হবে। এই বিষয়ে আপনাদের দ্বিমত থাকলে কমেন্টে জানায়েন। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।